সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 4 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রটির উত্তরগুলো দেখে নিই। তো থার্ড ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 70 এবং 2 ঘন্টা 30 মিনিটের সময় দেওয়া থাকবে। ওকে, আর গুগল প্লে স্টোর থেকে তোমরা অবশ্যই আমাদের সহজ লেসন অ্যাপ রয়েছে, এই অ্যাপটিকে কিন্তু ফোনে ইনস্টল করে নেবে এবং এই অ্যাপটির লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা এই অ্যাপটিকে সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, এই অ্যাপের মধ্যে কিন্তু তোমরা সমস্ত ভিডিও এবং ভিডিওর যে পিডিএফ ফাইল সেই সমস্ত কিছু তোমরা এর মধ্যে পেয়ে যাবে। পিডিএফগুলি থেকে তোমরা সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু চাইলে সেখান থেকে তোমরা করে নিতে পারবে। সুতরাং তোমরা এই অ্যাপটিকে অবশ্যই কিন্তু গুগল প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবে। ওকে, সহজ লেসন লিখে সার্চ করবে প্লে স্টোরে গিয়ে, অথবা এখানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কও দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লিক করে অ্যাপটিকে ডাউনলোড করে নেবে। ওকে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো চলো এখন আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, 1 নম্বর দেখে পৃথিবীর রেখা মানচিত্রে উপযুক্ত নাম ও সংকেত সহ চিহ্নিত করো। ঠিক আছে, 1 × 5 = 5। এখানে প্রথমে দেওয়া আছে আরব মালভূমি, আফ্রিকার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, আলপাস পর্বত, ভলগার নদী, আর হচ্ছে ইউরোপের তুন্দ্রা উদ্ভিদ অঞ্চল। ঠিক আছে, এগুলোকে তোমাদের মানচিত্র দেওয়া হবে, সেখানে কিন্তু চিহ্নিত করতে হবে। ঠিক আছে, সব স্কুলে কিন্তু মানচিত্র দেয় না, কিছু কিছু স্কুলে মানচিত্র দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, যেখানে তোমাদের মানচিত্র দেওয়া থাকবে না সেখানে এর জন্য তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে। ওকে, তো চলে এখন আমরা প্রশ্নগুলো দেখে নিই। নাম্বার 2 কি দেওয়া আছে, 2 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে 1 × 16 = 16। এখানে প্রতিটি যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর সঠিক উত্তর যেটা হবে সেটা নির্বাচন করে লিখতে হবে। নাম্বার কয়ে দেওয়া আছে ভারতের পূর্ব ও পশ্চিম সীমানার মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য হয় 1 ঘন্টা 35 মিনিট, 1 ঘন্টা 55 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট, আর দেওয়া আছে 2 ঘন্টা। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান রহস্যটা 1 ঘন্টা 45 মিনিট হয়। ঠিক আছে, পূর্ব আর পশ্চিম সীমানার মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য। এরপর ক্ষয়ের দাগে সূর্যের উত্তরায়ণ শেষ হয় 21 জুন, 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর, 21 মার্চ। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 21 জুন হবে। ঠিক আছে, সূর্যের উত্তরায়ণ শেষ হয়। পরের প্রশ্ন হচ্ছে 1 মিলিবার বায়ুচাপ ড্যাশ ইঞ্চি পারস্তম্ভের চাপের সমান। এখানে 4টি অপশান দেওয়া আছে, সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে আমাদের অপশান অ হবে, 0.02953 এটা হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ঘয়ের দেখা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার ঠিক বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখার মান হলো, এখানে অপশান দেওয়া আছে 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি না 180 ডিগ্রি। তো 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার ঠিক বিপরীত দিকের যে দ্রাঘিমা সেটার মান হচ্ছে 180 ডিগ্রি। পরের প্রশ্ন হচ্ছে উমর দাগে পৃথিবীতে মুক্তিবেগের পরিমাণ সেকেন্ডে 11.2 কিলোমিটার, 12.2 কিলোমিটার, 13.2 কিলোমিটার, 14.2 কিলোমিটার। সঠিক উত্তর হচ্ছে 11.2 কিলোমিটার। এরপর হচ্ছে মাউন্ট এভারেস্টে বায়ু চাপ হলো 940 মিলিবার, 930 মিলিবার, 950 মিলিবার, 960 মিলিবার। সঠিক উত্তরটি হচ্ছে 930 মিলিবার। পরের প্রশ্ন ভূপৃষ্ঠের পাতগুলি যে স্তরের ওপর ভাসছেন তা হলো, এখানে দেওয়া আছে শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল না অ্যাস্থেনোস্ফিয়ার। তো সঠিক উত্তর হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। ঠিক আছে, এরপর হচ্ছে পার্বত্য অঞ্চলে একটি পর্যটন কেন্দ্র হলো, পার্বত্য অঞ্চলের একটি পর্যটন কেন্দ্র হলো পাটনা, গয়া, উটি না মুম্বাই। তো উটি হবে সঠিক উত্তর। ঠিক আছে, উটি হচ্ছে পার্বত্য অঞ্চলের একটি পর্যটন কেন্দ্র। এরপরে হচ্ছে ঝয়ের দাগে নীল নদের দৈর্ঘ্য হলো, এখানে দেওয়া আছে 6650 কিলোমিটার, 6750 কিলোমিটার, 6850 কিলোমিটার, 6950 কিলোমিটার। সঠিক উত্তর হবে 6650 কিলোমিটার। পরের প্রশ্ন হচ্ছে নদীর কাজ দেখা যায় স্থলভাগের মোট ক্ষেত্রমানের 50% স্থানে, 60% স্থানে, 70% স্থানে, 80% স্থানে। তো নদীর কাজ দেখা যায় স্থলভাগের ওপর, স্থলভাগের মোট ক্ষেত্রমানের 60% স্থানে। নেক্সট প্রশ্ন হচ্ছে জাপানে মিনামাটা উপসাগরে জল দূষণের ঘটনা ঘটে 1991 সালে, 1992 সালে, 1932 সালে আর 1994 সালে। সঠিক উত্তর হবে 1932 সালে। এরপর হচ্ছে হিমবাহের মধ্যে রয়েছে 2 ভাগ স্বাদু জল, 3 ভাগ স্বাদু জল, 4 ভাগ স্বাদু জল, 5 ভাগ স্বাদু জল। হিমবাহের মধ্যে রয়েছে 2 ভাগ স্বাদু জল। পরের প্রশ্ন বিশ্বের 90% মানুষ বাস করে স্থলভাগের 5% ভূভাগে, 10% ভূভাগে, 15% ভূভাগে, 20% ভূভাগে। তো বিশ্বের 90% মানুষ বাস করে স্থলভাগের 10% ভূভাগে। পরের প্রশ্ন দেখুন, এরপর রয়েছে কৃষিকাজে সর্বাধিক মাটি দূষণ ঘটে কীটনাশক, কৃষিজ বর্জ্য, জলসেচ না রাসায়নিক সার দ্বারা।
তো কৃষিকাজে সব থেকে বেশি মাটি দূষণ ঘটে রাসায়নিক সার দ্বারা, ঠিক আছে, রাসায়নিক সার বেশি মাত্রায় প্রয়োগ করা হয়। বিস্কে উপসাগর ইউরোপের উত্তর, দক্ষিণ, পূর্ব না পশ্চিম দিকে অবস্থিত। তো বিস্কে উপসাগর ইউরোপের পশ্চিম দিকে অবস্থিত। নেক্সট প্রশ্ন এখানে রয়েছে, ইউরোপের একটি বিখ্যাত কাঁচ শিল্প কেন্দ্র হলো এসেন বফুন, ঠিক আছে, হ্যাম আর হচ্ছে গেলসিন কিরকেন। সঠিক উত্তর হবে গেলসিন কিরকেন। ওকে, পরের প্রশ্ন 3 নম্বর দেখে, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 × 14 = 14, 3 রেখে দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি লিখতে হবে। 1 × 3 = 3। পরে দেখে, ড্যাশ মাস থেকে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব ক্রমশ কমতে থাকে। তো জুলাই মাস থেকে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব ক্রমশ কমতে থাকে, এখানে হবে জুলাই। এরপর হচ্ছে, সূর্যে প্রতি মুহূর্তে হাইড্রোজেন গ্যাস ড্যাশ গ্যাসে রূপান্তরিত হচ্ছে। এখানে উত্তর হবে, সূর্যে প্রতি মুহূর্তে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হচ্ছে। এরপর হচ্ছে, নিরক্ষরেখার সমান্তরালে কল্পিত রেখাগুলি হলো ড্যাশ। তো নিরক্ষরেখার সমান্তরালে কল্পিত রেখাগুলি হলো অক্ষরেখা। এরপর, লন্ডনের গ্রিনিচ এ আছে ড্যাশ। তো লন্ডনের গ্রিনিচ এ আছে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। ওকে, পরবর্তী প্রশ্ন, সত্য অথবা মিথ্যা লেখো, যে কোনো 3টি লিখতে হবে, প্রশ্নের মান 1 করে, ঠিক আছে। 2 নম্বর দাগের প্রশ্ন, পরের দাগে দেওয়া আছে, মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিকে গেলে সময় পিছিয়ে যায়, এটা হবে সত্য, ঠিক আছে, পূর্ব দিকে গেলে সময় এগিয়ে যায়। এরপর, প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুচাপ প্রায় 1 টন, এটা হচ্ছে মিথ্যা। নিম্নচাপ অঞ্চলে অশান্ত আবহাওয়া বিরাজ করে, এটা হচ্ছে সত্য। নেক্সট, পর্বতের উচ্চতা সাধারণত 1500 মিটারের বেশি হয়, ওকে, এটা হচ্ছে মিথ্যা হবে। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি করতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। মালব মালভূমি কি জাতীয় মালভূমির উদাহরণ? তো মালব মালভূমি লাভা জাতীয় মালভূমির উদাহরণ। এরপর হচ্ছে, দক্ষিণ আমেরিকার বিখ্যাত সমভূমির নাম কি? তো দক্ষিণ আমেরিকার হবে এটা, দক্ষিণ আমেরিকার বিখ্যাত সমভূমির নাম হচ্ছে পাম্পা সমভূমি। পরের প্রশ্ন, গঙ্গা নদীর উৎস কোথায়? গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ, ঠিক আছে। এরপর, ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদীর নাম কি? ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি। নিম্ন গতিতে নদীর প্রধান কাজ কি? তো নিম্ন গতিতে নদীর প্রধান কাজ হচ্ছে সঞ্চয়। পরের প্রশ্ন 4 নম্বর থেকে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মেলাও। 1 × 4 = 4। বাম স্তম্ভে দেওয়া আছে ক্যাডমিয়াম, পারদ, টেমস, রাইন। ডান দিকে দেওয়া আছে ইংল্যান্ড, নেদারল্যান্ড, মিনামাটা, ইতাই, জার্মানি। এটাকে আমাদের সাজিয়ে লিখতে হবে, আমরা লিখছি এখানে। উত্তরটা দেখো, ক্যাডমিয়াম হচ্ছে ইতাই, ঠিক আছে, ইতাই রোগ হয় ক্যাডমিয়াম এর ফলে, এই দূষণের ফলে। পারদ এর ফলে মিনামাটা রোগ হয়ে থাকে। টেমস হচ্ছে ইংল্যান্ডের নদী, আর রাইন এটা হচ্ছে জার্মানির নদী, ঠিক আছে। এভাবে আমরা এটাকে মিলালাম। এরপর দেখো পরের প্রশ্ন 4 নম্বর দেখো, খুব সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 4 × 2 = 8 নম্বর। এখানে দেওয়া হচ্ছে, কয়ের দেখে সমচাপ রেখা বলতে কি বোঝো? তোমরা লিখবো এখানে, নির্দিষ্ট সময়ে পৃথিবীর যে সমস্ত স্থানে একই রকম বায়ুচাপ যুক্ত অঞ্চল রয়েছে, সেই সব স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। পরের দেখা হচ্ছে, নিরক্ষরেখা কাকে বলে? আমরা উত্তরটা লিখছি, পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখাটি পৃথিবীকে সমান 2টি ভাগে ভাগ করেছে তাকে নিরক্ষরেখা বলে বা বলা হয়। এরপর হচ্ছে গয়ের দাগে, ইউট্রোফিকেশন কি? আমরা এখানে উত্তর লিখব, নাইট্রেট, ফসফেট ও সালফেট জাতীয় রাসায়নিক সার কৃষি কাজে ব্যবহারের ফলে সেই সব কৃষি জমি থেকে সারগুলি বৃষ্টির জলের মাধ্যমে হ্রদ, জলাশয় ও পুকুরের জলে মিশলে শৈবাল, আগলি জাতীয় জলজ উদ্ভিদ অস্বাভাবিকভাবে জন্মায় ও বৃদ্ধি পায়, এবং পরে এগুলি মরে পচতে থাকে এবং জলাশয়ে জমে জলাশয় ক্রমশ ভরাট হয়ে আসে। এই প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন বলে। ইউট্রোফিকেশনের ফলে জলে পুষ্টি পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়, কিন্তু জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়। প্রশ্ন দেখো ঘয়ের দাগে, মাটি দূষণ প্রতিরোধে আমাদের কি করা উচিত? তো 1 নম্বর হচ্ছে, গৃহস্থালী ও শিল্পজাত প্লাস্টিক বর্জ্য পদার্থ আবর্জনা সঠিক জায়গায় ফেলা উচিত। 2 নম্বর হচ্ছে, পলিথিন এর বদলে কাগজের ঠোঙা ব্যবহার করা উচিত। 3 নম্বর হচ্ছে, কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে জৈব সারের ব্যবহার করা উচিত। 4 নম্বর হচ্ছে, যত্রতত্র মলমূত্র ত্যাগ করা উচিত নয়। এবং 5 নম্বর, মৃত্তিকা দূষণ রোধ করার জন্য প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা উচিত, ঠিক আছে। তো মৃত্তিকা দূষণ প্রতিরোধে আমরা এগুলো করতে পারি। এরপর হচ্ছে উঙর দাগে দেওয়া আছে, লন্ডন অববাহিকা বলতে কি বোঝেন? তো ব্রিটিশ যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত টেমস নদীর উভয় তীরে চিল্টার্ন ও নর্থ ডাউনস নামে 2টি পর্বতের মধ্যবর্তী নিম্ন সমতল ভূমিকে লন্ডন অববাহিকা বলা হয়, ঠিক আছে। এরপর 6 দাগে, পোল্ডার ভূমি কি?
আমরা এখানে লিখছি নেদারল্যান্ডের সমুদ্রের অগভীর এলাকা ভরাট করে যে ভূমি তৈরি করা হয়েছে তাকে পোল্ডার ভূমি বলা হয় বা পোল্ডার ভূমি বলে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে রয়েছে 5 নম্বর জায়গায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর করে, 3 4 12 নম্বর দেওয়া আছে। পরের জায়গায় দেওয়া আছে মানব জীবনে পর্বতের প্রভাবগুলি বিশ্লেষণ করো। তো আমরা এখানে উত্তর লিখছি মানব জীবনে পর্বতের নানা রকম প্রভাব রয়েছে, যেমন হচ্ছে 1 নম্বর, পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে নরম কাঠের মূল্যবান বনভূমি, পর্বতের ঢালে গড়ে ওঠা তৃণভূমিতে ভালো পশুচারণ ক্ষেত্র তৈরি হয়, বহু মানুষ এর থেকে জীবিকা অর্জন করেন এবং পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করেন। 2 নম্বর হচ্ছে পার্বত্য অঞ্চলের নদীগুলি খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক হয়, কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে পর্বতের শিলা বোল্ডার এইসবই ঘরবাড়ি তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। তো এইগুলো হচ্ছে মানব জীবনে পর্বতের প্রভাব। পরের প্রশ্ন হচ্ছে ক্ষয়ের দাগে গিরিখাত ও ক্যানিয়ন চিত্রসহ ব্যাখ্যাকরণ। এখানে আমরা লিখছি উত্তর এটার, পার্বত্য অঞ্চলের নদীর উপত্যকা খুব সরু ও গভীর হলে আই বা ভি আকৃতির মতো দেখতে হলে তাকে গিরিখাত বলে। বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে ও শুষ্ক অঞ্চলে এরকম সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়, যেমন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। কয়েক জায়গায় দেওয়া আছে জল দূষণ প্রতিরোধে 3টি প্রধান উপায় ব্যাখ্যা করো। তো জল দূষণ প্রতিরোধের উপায়গুলো কি কি? 1 নম্বর হচ্ছে নদী, জলাশয় ও সমুদ্রের জলে সরাসরি নোংরা আবর্জনা ফেলা যাবে না। 2 নম্বর উপায় হচ্ছে কলকারখানার নোংরা জল পরিশুদ্ধ করে নদী নালায় ফেলা উচিত। 3 নম্বর হচ্ছে প্লাস্টিক, মৃতদেহ, কঠিন বর্জ্য জলাশয়ে ফেলা উচিত নয়। ঠিক আছে, এইভাবে আমরা জল দূষণ প্রতিরোধ করতে পারি। পরের প্রশ্ন দেখো, ঘয়ের দাগে মাটি দূষণের 3টি প্রধান কারণ আলোচনা করো। তো 1 নম্বর কারণ হচ্ছে শিল্প প্রতিষ্ঠান থেকে দূষণ। শিল্প কলকারখানা থেকে দূষিত বর্জ্য জল, তেল জাতীয় পদার্থ, প্লাস্টিক, ধাতব দ্রব্য, নানা রাসায়নিক দ্রব্য ইত্যাদি মাটিতে মিশে মাটিকে দূষিত করে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে মাটিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে কী হয়, মাটি দূষিত হয়ে থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে 3 নম্বর প্লাস্টিক জাতীয় আবর্জনা। প্লাস্টিক পচনশীল নয় ও সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, ফলে প্লাস্টিকের প্রভাবে মাটি তার স্বাভাবিক উর্বরতা শক্তি হারিয়ে ফেলে ও মাটি জমি চাষের অযোগ্য হয়ে পড়ে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মাটি দূষণের কারণ। ঠিক আছে, প্রশ্ন দেখো, উঙ্গর দাগে পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়। তোমরা উত্তর লিখছি পোল্ডার ভূমি তৈরি করতে প্রথমে অগভীর জলাভূমি বা সাগরে কিছু অংশ চারিদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। এই বাঁধের ভেতর থাকে জল নিকাশি চক্র, খাল। এরপর এই ঘেরা জলাভূমিকে পাম্পের সাহায্যে কাদা জল দিয়ে ভরাট করা হয়। ঠিক আছে, এই ঘেরা জলাভূমির মধ্যে। এরপর জলাভূমির তলদেশে পলি ও কাদা শুকিয়ে গেলে ওপরে জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলা হয়। পলি শুকিয়ে যাওয়ার পর বেশ কয়েক বছর ওই জমিকে লবণমুক্ত করার জন্য ফেলে রাখা হয়। সবশেষে জমিকে কৃষিকাজের উপযোগী করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর ধরে হে, ক্লোভার প্রভৃতি পশু খাদ্যের চাষ করা হয় এবং পশুপালন করা হয়। এরপরে জমি কৃষির উপযুক্ত হয় এবং সেখানে শস্য ও ফুলের চাষ করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন এখানে দেখুন কি রয়েছে চয়ের দাগে, ইউরোপের তুন্দ্রা ভূমধ্যসাগরীয় ও মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। তোমরা প্রথমে লিখছি ইউরোপের তুন্দ্রা জলবায়ু অঞ্চল। ইউরোপীয় মহাদেশের উত্তরাংশে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়ার উত্তরাংশের বিস্তীর্ণ এলাকায় তুন্দ্রা জলবায়ু দেখা যায়। সারা বছর তীব্র শীতল আবহাওয়া ও তুষারপাতের কারণে এসব অঞ্চলের ভূমি বছরে 9 থেকে 10 মাস বরফে ঢাকা থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। ইউরোপের দক্ষিণাংশে ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস প্রভৃতি দেশের ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চলে এই জলবায়ু দেখা যায়। এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালে উষ্ণতা 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং শীতকালে উষ্ণতা থাকে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। সারা বছরের বৃষ্টিপাতের পরিমাণ 40 থেকে 75 সেন্টিমিটার হয়ে থাকে। ঠিক আছে, মহাদেশীয় জলবায়ু কেমন না, ইউরোপের মধ্য ও পূর্বাংশে রাশিয়া ও ইউক্রেনে এই জলবায়ু দেখা যায়। এখানে গ্রীষ্মকালের উষ্ণতা হচ্ছে 20 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন তাপমাত্রা হচ্ছে এখানে থাকে হিমাঙ্কের নিচে থাকে। ঠিক আছে, এখানে বৃষ্টিপাত কম, বছরে 25 থেকে 50 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। পরের প্রশ্ন এখানে রয়েছে 6 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 3টি লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর করে, 3 5 15 নম্বর দেওয়া আছে। পরের দেখার প্রশ্ন হচ্ছে বিভিন্ন প্রকার পর্বতের সচিত্র পরিচয় দাও। তো উৎপত্তি অনুসারে পর্বত হচ্ছে 3 প্রকার, ভঙ্গির পর্বত, স্তূপ পর্বত আর হচ্ছে আগ্নেয় পর্বত। ভঙ্গির পর্বত কি না, ভূপৃষ্ঠের কোমল পাললিক শিলাস্তর পলির স্তরের পার্শ্ববর্তী চাপিয়ে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়
তাকে ভঙ্গির পর্বত বলে। যেমন হচ্ছে ভারতের হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, উত্তর আমেরিকার রকি পর্বত, এগুলো হচ্ছে ভঙ্গির পর্বতের উদাহরণ। এরপরের প্রশ্ন হচ্ছে স্তূপ পর্বত। পরের হচ্ছে স্তূপ পর্বত। স্তূপ পর্বত কি না, ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। ভূ আলোড়নের ফলে এই ফাটল বরাবর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড যে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে। যেমন হচ্ছে ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ প্রভৃতি, এগুলো হচ্ছে স্তূপ পর্বত। নেক্সট হচ্ছে আগ্নেয় পর্বত। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় ছাই, লাভা, ছোট ছোট পাথর বাইরে বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারিদিকে জমা হয়ে তিনকোনা শঙ্কুর মতো যে পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে। যেমন হচ্ছে ইতালির ভেসুভিয়াস, এটনা, ঠিক আছে, আফ্রিকার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া প্রভৃতি, এগুলো হচ্ছে আগ্নেয় পর্বতের উদাহরণ। পরের প্রশ্ন দেখো, ক্ষয়ের দাগে রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখন। তো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য হচ্ছে 1 নম্বর, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। 2 নম্বর পার্থক্য হচ্ছে অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল আর দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। 3 নম্বর হচ্ছে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। 4 নম্বর, প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি আর প্রতিটি দ্রাঘিমা রেখার কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট হচ্ছে 5 নম্বর, 1 ডিগ্রি অন্তর মোট 179টি অক্ষরেখা থাকে আর 1 ডিগ্রি অন্তর মোট 360টি দ্রাঘিমা রেখা রয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। এরপর গয়ের দাগে হচ্ছে মধ্যগতিতে নদীর কাজ ও ভূমিরূপ আলোচনা করো। তো আমরা এখানে উত্তর লিখছি, পার্বত্য অঞ্চল ছেড়ে নদী যখন সমভূমির উপর দিয়ে বয়ে যায় তখন নদীর গতিকে মধ্য প্রবাহ বা মধ্যগতি বলা হয়। ঠিক আছে, মালভূমি বা সমভূমি অঞ্চলে নদীর মধ্য প্রবাহ দেখা যায়। মধ্যপ্রবাহে ভূমির ঢাল কম থাকায় নদীর গতি এবং শক্তি দুইই কমে যায়। এ সময় নদী প্রধানত বহন ও সঞ্চয় কাজ করে। এ সময় নদীর নিচের দিকে ক্ষয় না হওয়ার ফলে নদীর গভীরতা কমে এবং প্রচুর উপনদীর মাধ্যমে জলের পরিমাণ বাড়ে। নদী খুবই আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়ে মেন্ডার সৃষ্টি করে। বয়ে আনা পলি, বালি, নুড়ি, কাঁকড় নদীর দুধারে বা মাঝে সজ্জিত হয়। নদীতে চড়া পড়ে কখনো নদী বদ্বীপ সৃষ্টি হয়। নদীতে কাঁকড়ের পরিমাণ বা জল বাড়লে বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা অংশটি দেখতে ঘোড়ার খুরের মতো হয়, একে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলেন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে নদীর মধ্যগতির কাজ এবং ভূমিরূপ। নেক্সট প্রশ্ন হচ্ছে ঘয়ের দাগে, ভূপৃষ্ঠে বায়ুচাপের তারতম্যের কারণ কি? আমরা লিখছি 1 নম্বর হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য বা জলীয় বাষ্পের যে কম বেশি সেটা, তার কারণে কি হয়, ভূপৃষ্ঠে বায়ুর চাপের তারতম্য হয় বা কম বেশি হয়। এখানে আমরা লিখছি জলীয় বাষ্প বিশুদ্ধ বায়ুর থেকে হালকা। এই কারণে বর্ষাকালে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর চাপ কম। আবার অপরদিকে শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে বায়ু ভারী হয় ও বায়ুর চাপ বেশি হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ শীতকালে বায়ুর চাপ হয় বেশি আর বর্ষাকালে বায়ুর চাপ কম হয়, কারণ বর্ষাকালে জলীয় বাষ্প বেশি থাকে, শীতকালে জলীয় বাষ্প কম থাকে। 2 নম্বর হচ্ছে বায়ুর উষ্ণতার তারতম্য। বায়ু উত্তপ্ত হলে আয়তনে বাড়ে এবং বায়ুর ঘনত্ব ও ওজন কমে যায়। অপরদিকে বায়ুর উষ্ণতা হ্রাস পেলে আয়তন হ্রাস পায় বলে ওজন ও ঘনত্ব বেড়ে যায়। এসব কারণে উত্তাপিত হালকা বায়ু চাপ কম দেয় ও শীতল বায়ু চাপ বেশি প্রদান করে। অর্থাৎ বায়ু যত উষ্ণ হবে তত হালকা হবে এবং চাপ কম হবে, আর বায়ু যত শীতল হবে অর্থাৎ ঠান্ডা হবে তত তার চাপ বেশি হবে এবং ভারী হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পরের পয়েন্ট হচ্ছে 3 নম্বর পয়েন্ট, ভূপৃষ্ঠের উচ্চতা। বায়ুমণ্ডলের শিলাস্তরে বায়ুচাপ বেশি হয় কারণ উপরের সকল বায়ুস্তরের ওজন নিচের বায়ুস্তরের উপর পড়ে। ঠিক আছে, এই কারণে সমতল থেকে যতই উঁচুতে ওঠা যায় ততই বায়ুর ঘনত্ব ও ওজন কমে। ওকে, অর্থাৎ নিচের বায়ুস্তরের ওজন চাপ সব থেকে বেশি, কারণ ওপরে যে বায়ুস্তর সেটা নিচের বায়ুস্তরে চাপ দেয়। ঠিক আছে, আর ওপরে যে চাপ সেটা কিন্তু হালকা হয় বা কম হয়। 4 নম্বর, পৃথিবীর আবর্তন গতির জন্যও বায়ুর চাপের পার্থক্য ঘটে। পৃথিবীর আবর্তনের বেগ নিরক্ষীয় অঞ্চলে বেশি হওয়ায় নিরক্ষীয় অঞ্চল থেকে বাতাস ছিটকে অপসারিত হয়ে যায়, তা নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। অপরদিকে মেরু অঞ্চলে আবর্তন গতি তুলনামূলকভাবে কম হওয়ায় বাতাস এখান থেকে সরে যায় না বলে বায়ুর উচ্চ চাপের অবস্থান দেখা যায়। ওকে, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে কি হয়, পৃথিবীর যে আবর্তন বেগ সেটা সব থেকে বেশি, যার ফলে বায়ুটা এখান থেকে ছিটকে
বাইরে বেরিয়ে যায় এবং সেখানে বায়ুর চাপ কম থাকে। আর মেরু অঞ্চলে কি হয়, পৃথিবীর আবর্তন বেগ কম, যার জন্য সেখানে বায়ু ছিটকে বাইরে যেতে পারে না এবং সেখানে বায়ুর চাপটা বেশি হয়। 5 নম্বর কারণ হচ্ছে স্থল ও জলভাগের অবস্থান। মধ্য অক্ষাংশীয় অঞ্চলে জলভাগের তুলনায় স্থলভাগ গ্রীষ্মকালে বেশি উষ্ণ এবং শীতকালে বেশি শীতল থাকে। এই জন্য স্থলভাগে গ্রীষ্মকালে নিম্নচাপ এবং শীতকালে উচ্চচাপের সৃষ্টি হয়। ঠিক আছে, তো এইগুলি ছিল ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষা জিওগ্রাফি সাবজেক্টের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ্লিকেশনটি তোমরা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবে এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে। সেখান থেকে তোমরা সমস্ত ভিডিও এবং পিডিএফগুলি কিন্তু পেয়ে যাবে। এই পিডিএফ থেকে তোমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলো চালিয়ে কিন্তু পড়তে পারবে। ওকে, তো আর চ্যানেলে যদি তোমরা নতুন হতে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটিকে তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।